ভবানীপুর কেন্দ্র, যেটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, তো এসআইআর হয়ে যাওয়ার পর সেই আসন ইতিমধ্যেই টলমল করতে শুরু করেছে। তার উপরে বিজেপি দিয়েছে মাস্টার স্ট্রোক। স্বয়ং শুভেন্দু অধিকারী সেখানে প্রার্থী হয়ে গেছেন, ফলে হারের আতঙ্কে ভুগছিলেন দিদিমণি। এতটাই সেই আতঙ্ক চেপে ধরেছে যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর 10 দিন পেরিয়ে গেলেও তিনি নির্বাচনী প্রচারে অন্য কোথাও যেতে পারেননি। দফায় দফায় বৈঠক করেছেন সেখানকার স্থানীয় স্তরের কর্মীদের সঙ্গে, জীবনে যেটা কোনোদিন করতে হয়নি। সেই কাউন্সিলরদের সঙ্গে মিটিং করে, দেখ বাবা দেখ, আমি এখানে হারতে পারি, সেই সেই বার্তা, সেই আতঙ্ক ছড়িয়ে পড়ছিলেন। আর তারপর অবশেষে তিনি বাধ্য হয়ে বাইরে পা রেখেছেন, কিন্তু ফিরহাদ হাকিমের মতো নেতাকে সেখানে ফেলে রেখেছেন যে ভাই তোরা প্রচারটা কর, ভবানীপুরটা বাঁচা। তো সেই ভবানীপুর জেতার যে 0.05% চান্স ছিল না, সেই জায়গাতে এখন সেটা কার্যত নেগেটিভ আসনে চলে গেল। এবং তার পিছনে রয়েছেন শাসক দলেরই অন্যতম প্রিয় নেত্রী মহুয়া। মহুয়া মৈত্রের এমন কথা এসে গেছে যে ভবানীপুর বোধহয় আর জেতা গেল না, তড়িঘড়ি বাধ্য হয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে বিবৃতি জারি করতে হলো। কি ঘটনা ঘটেছে সেখানকার? ভবানীপুরের যে 70 নম্বর ওয়ার্ড আছে, সেখানে প্রচুর পরিমাণে গুজরাটি বাসিন্দারা থাকেন। এবং আপনারা জানেন যে অনেক সময় এখানে প্রচারের জন্য গুজরাট থেকে খুব জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল, তাকে নিয়ে আসা হয় নির্বাচনী কাজে। তো সেই গুজরাটি ভোটারদের এগেনস্টে ভয়ঙ্কর বার্তা দিয়ে দিয়েছেন এই মহুয়া মৈত্র। তিনি সেখানে তাদেরকে চূড়ান্ত অপমানজনক কথাবার্তা বলেছেন। এবং তার ফলে এমনিতেই যেখানে ভবানীপুর এত টলমল করছে, 70 নম্বর ওয়ার্ড যেখানে বারে বারে শাসক দল পিছিয়ে থেকেছে, সেখানে এমন কথা হওয়া মানে এবার তো ভবানীপুরে হারটা একদম নিশ্চিত হয়ে গেল। ফলে সেখানকার যিনি তৃণমূলের কাউন্সিলর আছেন অসীম বসু, তিনি তড়িঘড়ি বিবৃতি জারি করেছেন এবং বলছেন এটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি যে মহুয়া মৈত্রের বক্তব্য দল নাকি কিছুতেই সমর্থন করে না। তিনি ব্যক্তিগতভাবে ভুলে পড়েছেন, কিন্তু এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাই যদি হবে তাহলে মহুয়া মৈত্রের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কেন নিচ্ছেন না? কেন এইভাবে ভারতীয়দের অপমান করার জন্য এখনও দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি? আসলে শাসক দল মানেই, তৃণমূল কংগ্রেস মানেই এমন চরম নারী বিদ্বেষী, চরম বাংলা বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী একটি দল কি এরা? কেন এই প্রসঙ্গ উঠছে? কেননা এই মহুয়া মৈত্র, আমাদের মাথায় থাকবে আমাদের মা কালীকে নিয়ে কী অপমানজনক কথাবার্তা বলেছিলেন, এবং তারপরও এই মহুয়া মৈত্রকে টিকিট দেওয়া হয়েছে। আচ্ছা, ধর্মীয় ব্যাপার মা কালী তো না হয় ছেড়ে দিলাম, এই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ঘুষ নিয়ে। তিনি দেশের যে নিরাপত্তা রয়েছে, জাতীয় নিরাপত্তা রয়েছে, তার সঙ্গে কম্প্রোমাইজ করছেন, যে কারণে তাকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়। তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে, কোনো রকমে মামলা করে ঠেকিয়ে রেখেছেন, কিন্তু এখন অবধি কোনো ইঙ্গিত রাখতে সেখান থেকে উঠে আসেনি যে এই সিবিআই তদন্ত বন্ধ হয়ে যাবে। তাহলে সেই মহুয়া মৈত্রকে এখনও কেন জামাই আদর করে দলের মধ্যে রাখা হয়েছে? কেন তাকে আবারও টিকিট দিয়ে সাংসদ করা হয়েছে? আসলে শাসক দল মানেই বোধহয় মহিলাদের এইভাবেই ব্যবহার করার একটা বস্তু বলে তারা মনে করেন। যে যত মুখ খারাপ করতে পারবে, যে যত নোংরা কথা বলতে পারবে, সে তত বড় কি নেত্রী হয়ে যাবে? এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেননা মহুয়া মৈত্রর পাশাপাশি আরেক নেত্রীর কথা ভাবুন, সায়নী ঘোষ, আমাদের যাদবপুরের সাংসদ। সেই সায়নী ঘোষ শিবলিঙ্গের সঙ্গে কি অশালীন ব্যবহার করেছিলেন, তাকে এরা জামাই আদর করে এমপি করে পাঠিয়েছে। এমনকি খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ থেকেও তো মাঝে মাঝে ব স এইসব শব্দ শুনতে হয়, বিপ 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 করে সংবাদ মাধ্যমকে চালাতে হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ই এই রাজ্যের মায়েদের, দিদিদের উস্কে দেন যে আপনারা হাতা কুন্তি যা আছে তাই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। একটা দেশ বিরোধী মনোভাব। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মানেই কি নারী বিদ্বেষী? এই প্রশ্নটা বিরোধী মহলে উঠতে শুরু করে দিয়েছে। কেন? আমি কয়েকটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে নিয়ে আসি, তাহলেই বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর অবস্থায় বাংলা এবং বিশেষ করে বাংলার মা বোনেদের এই দলটি ফেলে দিচ্ছে। যে স্ট্যাটিস্টিক্স উঠে আসছে তাতে দেখা যাচ্ছে নারী নির্যাতনে বাংলা দেশের মধ্যে গর্ব, 4র্থ স্থানে উঠে চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এদের কিছু হলে না হলেই এরা বলে না আমাদের একজন নেত্রী রয়েছেন, তিনি মায়ের মতো করছেন। তো যেখানে মায়ের মতো নেত্রী রয়েছেন, তাহলে নারী নির্যাতনে সেই রাজ্যটা কী করে 4র্থ স্থানে উঠে আসে? শুধুমাত্র তাই নয়, ডোমেস্টিক ভায়োলেন্সের গড় বাংলায় জাতীয় গড়ের 3 গুণ। সারা ভারতবর্ষে যে পরিমাণ নারী নির্যাতন হয়, ডোমেস্টিক ভায়োলেন্স তারা শিকার হন, তার 3 গুণ পশ্চিমবঙ্গে হয়। শুধুমাত্র তাই নয়,
গোটা ভারতের অ্যাসিড অ্যাটাকের প্রায় 30% হয় শুধুমাত্র এই বাংলায়, এবং যে কারণে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে ভারতের অ্যাসিড অ্যাটাকের রাজধানী বলা হচ্ছে। ভাবতে পারছেন এই রাজ্যের মহিলারা কতখানি অসুরক্ষিত জায়গায় রয়েছেন। শুধুমাত্র তাই নয়, আপনারা বলবেন যে এই সব ঘটনা ঘটছে, তাহলে তো আইন আদালত রয়েছে। সেই আইন আদালতের প্রশ্নেও এই বাংলা কতখানি পিছিয়ে আছে একবার ভেবে দেখুন। বলা হচ্ছে 2023 সালের হিসেবে, এখনও 24, 25, 26 সেগুলোকে আপলোড করা বাকি আছে। তো সেই 2023 সালের হিসেবে দেখা যাচ্ছে বাংলায় পেন্ডিং কেসের সংখ্যা 3.5 লক্ষেরও বেশি, এবং যেটা পেন্ডিং কেস সেটা হচ্ছে 2017 থেকে 2023 এই যে সময়কালটা, এখানে 56% ইনক্রিজ করেছে। তাহলে যেখানে এত পেন্ডিং কেস ইচ্ছা করে রেখে দেওয়া হয়, সেখানে মামলাই করতে দেওয়া হয় না, তাহলে সেখানে কি করে নারীরা সুরক্ষা পাবেন? তারা কি করে সেই জায়গা থেকে সৎ বিচার পাবেন? একবার ভেবে দেখেছেন? অর্থাৎ আপনার বাড়ির মেয়েটা বাড়ি থেকে কাজে বেরোলেন, পড়তে বেরোলেন, বা এমনিই কোথাও বাইরে গেলেন, তিনি যে সুরক্ষিত অবস্থায় আবার ফেরত আসবেন, সেই অবস্থা কিন্তু বাংলায় নেই। এবং সবথেকে দুঃখের কথা, যেটা বিরোধীদের অভিযোগ, এবং সেটা বহু অংশে সত্যি, যে নির্যাতন হয় তার বেশিরভাগই রিপোর্ট হয় না থানায়। কেননা অনেকে লজ্জায় ভয়ে সেই রিপোর্ট করতে পারেন না। অনেক সময় থানায় পৌঁছানোর পরও থানা সেগুলোকে জিডি করে ছেড়ে দেয়, সেগুলো কোনো সময় এন্ট্রিই করে না। সুতরাং সেই নিয়ে তদন্ত হওয়া অনেক দূরের কথা, কেননা এইসব ঘটনার সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত থাকছে শাসক দলের লোকজনেরা। তাহলে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্যের নারীদের এই অবস্থা হয়ে যায়, সেই রাজ্যটা সত্যিই কি এরা আবার ক্ষমতায় ফেরত এলে ভালো থাকতে পারে? এবং সেই কারণেই মহুয়া মৈত্র, সেই কারণেই সায়নী ঘোষ, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীরা এই রাজ্যটা 12:30 বাজিয়ে দিচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করতে পারছে, সেই জায়গাটা তুলে যাচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে বাংলাকে কি কি উপহার দিয়েছেন? আরজি করের ভয়ঙ্কর কাণ্ডের কথা নিশ্চয়ই ভুলে যাননি। ভাবুন তো, একজন মহিলা ডাক্তার ছাত্রী, তিনি তার কর্মস্থলে ধর্ষিতা হচ্ছেন, সেখানে তাকে খুন করা হচ্ছে, এবং তার থেকেও বড় কথা, যারা এই কাণ্ডগুলো করছে, এই ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে প্রশাসন। শুধুমাত্র আরজিকর কাণ্ড, সন্দেশখালী, সেখানে কি ভয়ঙ্কর কাণ্ডটা হয়ে গেছে। শাহজাহানের বাহিনীর পিঠে তৈরি করার যে কথা, গোটা বিশ্ব চমকে গেছে, অথচ সেটাকে ফেক প্রমাণ করার জন্য ফেক একটা ওই স্ট্রিং অপারেশন করিয়ে সেটাকে অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে। কসবা ল কলেজ, সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা কীভাবে মহিলাদের উপর অত্যাচার চালাচ্ছেন। এবং এটা শুধুমাত্র কসবা ল কলেজ নয়, সেখানে ঘটনাটা যা সামনে এসেছে, গোটা রাজ্যের সমস্ত কলেজে এই একই অবস্থা হয়ে পড়ে রয়েছে। সেখানে কোনো ছাত্র ভোট হতে দেওয়া হয় না, ফলে দামড়া লোক যারা 1 ছেলে মেয়ের বাপ হয়ে গেছে, 3 ছেলে মেয়ের বাপ হয়ে গেছে, তারা এখন ছাত্রনেতা সেজে বসে আছে, এবং প্রত্যেকটা কলেজকে এইভাবে কসবা ল কলেজে পরিণত করে দিয়েছে। সালিশি সবার নামে যেগুলো প্রত্যন্ত গ্রাম, প্রত্যন্ত জায়গা, সেখানে কি পরিমাণ অত্যাচার চলে। এমনকি এরা আদিবাসীদের অবধি ছাড়ে না। যখন কেউ দল বদল করে বিজেপি বা অন্য বিরোধী দলে যায়, তাদেরকে জোর করে তৃণমূলে ফেরত আনা হয়, এবং তারপর তাদেরকে দণ্ডি খাটানো থেকে কি না করা হয়। কেউ যদি কোনো রকম কোনো অন্য ঘটনা ঘটে ফেলে, তার মধ্যে যদি কোনো রকম পাওয়া যায়, আইন আদালত পুলিশ এসব ছেড়ে দিন, এখানকার তৃণমূল নেতা তারাই সব কিছু দণ্ডে মুণ্ডের কর্তা, এবং তারা এদের উপর, এই মহিলাদের উপর অত্যাচার চালায় বিচারের নামে। এটা এখন পশ্চিমবঙ্গের চিত্র হয়ে গেছে। আর হবে না কেন? পার্ক স্ট্রিট কাণ্ড আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যেখানে পার্ক স্ট্রিট কাণ্ড এত ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাওয়ার পর সেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে দরদাম নিয়ে সেখানে গন্ডগোল হয়েছিল, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ ধর্ষকরা কিন্তু বুঝতে পারছে তাদের কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই, এরকম একটা সরকার যেখানে রয়েছে। এমনকি সেই কাণ্ডের তদন্ত যিনি করেছিলেন, সেই দময়ন্তী সেন, তিনি কোথায় যেন হারিয়ে গেলেন, তাকে হারিয়ে দেওয়া হলো, তাকে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হলো, যাতে এই ধরনের অপরাধীদের শাস্তির মুখে না আনতে হয়। হাঁসখালি কাণ্ড, একজন নাবালিকা, তাকে ধর্ষিতা হতে হয়েছে, তার প্রাণটা চলে গেছে, এবং তার পিছনে রয়েছে একজন তৃণমূল নেতা এবং তার ছেলের হাত। আর সেই ঘটনাকে চাপা দিতে সেটাকে লাভ অ্যাফেয়ার বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কে? খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী।
এমনকি কামদুনি কাণ্ড, যে কামদুনি কাণ্ডে দুধেল গাইদের বাঁচাবার জন্য 17 বার পিপি চেঞ্জ করা হয়েছে, ফলে আলটিমেটলি তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তারা যাতে শাস্তির হাত থেকে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর কাণ্ড তো দুর্গাপুরে কিছুদিন আগে হয়ে গেল, যেখানে একজন নার্সিং পড়তে আসা ছাত্রীর সঙ্গে ওই ব্যবহার হওয়ার পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী ফতোয়া জারি করে দিলেন যে রাত্রি 8টার পর মহিলাদের বাড়ি থেকে বেরোনোর কোনো দরকার নেই। অর্থাৎ অর্থাৎ আপনারা যদি কোনো রকম রাস্তায় অসুবিধার মুখে পড়েন, পুলিশ প্রশাসন কোনো প্রোটেকশন আপনাকে দেবে না, আপনার বাড়ির মহিলাকে দেবে না, উল্টে বলবে আপনি রাত্রি 8টার পর বেরিয়েছিলেন কেন, খোদ মুখ্যমন্ত্রী বলেছে। সুতরাং এই ধরনের ঘটনা ঘটতেই পারে। রাজ্যটা কতখানি অরাজক জায়গায় চলে যাচ্ছে, এবং 2026-এ যদি এরা ফেরত আসে সেটা কি ভয়ঙ্কর জায়গায় যাবে একবার ভাবতে পেরেছেন? আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের মা আছেন, আমাদের দিদি আছেন, আমাদের কন্যা আছেন, আমাদের স্ত্রী আছেন, তারা কতখানি অরক্ষিত জায়গায় চলে গেছে একবার ভেবে দেখেছেন? বাকি সব কিছু ছেড়ে দিন, নিজের বাড়ির মা দিদিদের এই অবস্থা আপনারা মেনে নেবেন তো? আর এই যে অবস্থাটা রয়েছে, এই অবস্থার কোনো চেঞ্জ হবে না, এবং এই অবস্থা আরও খারাপের থেকে খারাপ দিকে যাবে, সেটা বোধহয় খোদ দিদিমণিও বুঝতে পারছেন। আর সেই জন্য আজকাল তিনি গল্প দেওয়ার চেষ্টা করছেন। দেখুন, এই যে মাস গেলে 1000 টাকা 1200 টাকা দিতেন, এখন বাজেট হয়েছে বলে আরও 500 করে বাড়িয়ে দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্প, সেই প্রকল্প দিচ্ছেন, ঠিক আছে, মহিলাদের সশক্তিকরণের জন্য টাকা দিন, কিন্তু তার মানে কি মহিলারা কোনো পণ্যদ্রব্য হয়ে যায়? এবং এটা কিন্তু এই রাজ্যের মা দিদিরা খুব ভালো করে বুঝতে পারছেন। ফলে এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা যে আর খাচ্ছে না, সেটাকে ঢপের চপের গল্প দিয়ে চালাবার চেষ্টা করছেন। কি বলছেন? অভিষেকের মা ছুটে এসে বলল, দিদি দিদি 500 টাকা দেবে। কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করলেন? কারণ জানালেন মমতা। আজকে একটা অদ্ভুত গল্প শুনলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এমপি, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি একই বাড়িতে থাকেন। খুব ভালো কথা। যখন নোটবন্দি হয়েছিল তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা ছুটে এসে বলেছিলেন যে 500 টাকা দেবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন যে কেন রে, 500 টাকা কিসের দরকার? বলছে ওই যে বলেছে সব টাকা জমা দিয়ে দিতে হবে, হাতে কিছুই থাকবে না, ফলে আমি বাজার করব কি করে, সেই জন্য আমার 500 টাকা দরকার আছে। আর তখনই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ক্লিক করেছিল যে মহিলাদের সশক্তিকরণের জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পটি চালু করতে হবে। এবার কীরকম ঢপবাজি ব্যাপার চিন্তা করুন। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাকে যদি 500 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চেয়ে চিনতে বাজার করতে হয়, তাহলে তার কিছু বলার নেই। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রাসাদটি তৈরি হয়েছে, ওই শান্তিনিকেতন না যে কি নাম, সেটা যে ওই অট্টালিকা তৈরি হলো, তার মায়ের কাছে 500 টাকাও নেই। এটা বিশ্বাসযোগ্য? যে ব্যানার্জি পরিবারের কাছে নাকি ওই কালীঘাট অঞ্চলের হরিশ চ্যাটার্জি স্ট্রিট অঞ্চলের সমস্ত প্লট নাকি চলে গেছে, সেখানে সবাইকে নাকি উচ্ছেদ করে দেওয়া হয়েছে, গণশক্তি বড় বড় করে ছেপেছে, আজ অবধি তাদের বিরুদ্ধে তো কোনো ডিফার্মেশন কেস করা হয়নি, তাহলে তাদের হাতে নাকি 500 টাকা নেই। এটা বিশ্বাসযোগ্য? আচ্ছা, যদি সেটা মেনেও নিই, এই যে নোটবন্দি কাণ্ড, এটা কবে হয়েছিল? এই নোটবন্দি ঘোষণা করা হয়েছিল 8ই নভেম্বর 2016। আর এই লক্ষ্মীর ভাণ্ডার কবে চালু হয়েছিল? লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল 1 জুলাই 2021। অর্থাৎ প্রায় 5 বছর লেগেছিল অভিষেক ব্যানার্জির মায়ের এই 500 টাকার দুঃখ ভুলিয়ে দিতে, গোটা বাংলার মানুষের হাতে লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পটি তুলে দিতে। কতখানি ঢপবাজি চলছে বুঝতে পারছেন? আসলে মহিলাদের হাতে কিছু টাকা ধরিয়ে দিচ্ছি, এবং তার মানেই এই রাজ্যে তার দলের যারা ওই উন্নয়ন বাহিনীর যারা রয়েছে, যারা ভোটের সময় ভোটটাকে লুঠে নেয়, তাদের হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। তারা এদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে পারেন, এবং সেই জন্যই শাহজাহানের মতো মার্কা মারা মাল তারা পিঠে তৈরির মতো এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র করতে পারে। এবং তার থেকেও বড় কথা, এদেরকে যখন ধরা পড়ে, এরা বাঁচাবার জন্য আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে দামি উকিল লাগিয়ে এদেরকে বাঁচানোর চেষ্টা করে কে? না, রাজ্য সরকার। আরে যদি তৃণমূলও করতো তাও মেনে নিতাম। তিনি তৃণমূল করেন, তৃণমূলের নেতাকে বাঁচাতে আরেকজন তৃণমূলের নেতা টাকা দিচ্ছে, রাজ্য সরকারের টাকা খরচ করে কেন শাহজাহানের মতো কালপ্রিটকে বাঁচানোর চেষ্টা করা হবে? তার মানে কি এটাই প্রমাণিত হচ্ছে, এই রাজ্যে নারীদের ওই 1200 টাকা, ওই 1500 টাকা, ওই 1700 টাকা হাতে ধরিয়ে দিয়েছি, এবার তোমরা যা খুশি করো। আর ওই যা খুশি করার ফল হিসেবে ভোটের দিন, গণনার দিন ভোটটাকে লুট করো এবং আমাদের ক্ষমতায় রেখে দাও। সেই খোলা লাইসেন্সটা ছেড়ে দেওয়া।
আর এই সব ঢপবাজি যখন করছেন তখন স্বয়ং ঈশ্বর বা প্রকৃতিও বোধহয় আর সেই ঢপবাজিটা নিতে পারছে না, ফলে ফলে এইসব কাণ্ড ঘটছে। ফের দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার পর ফিরে এলো বড়োয়াতেই। সড়ক পথে এখন নবগ্রামে সবাই যাচ্ছেন মমতা। মুর্শিদাবাদের এক জায়গা থেকে আরেক জায়গায় সভা করতে যাবেন, সেখানেও নাকি হেলিকপ্টারে যাচ্ছেন। আসলে এটাই এদের দস্তুর হয়ে গেছে। আপনারা জানেন যে ওই কালীঘাটের একটা যে ফেরেব্বাজ আছে ক্যামাক স্ট্রিটে বসে, সে নাকি কালীঘাট থেকে যদি বিধাননগরে সভা করতে যায় সেখানেও হেলিকপ্টারে উড়ে যায়, রাস্তা দিয়ে যায় না। কি করে যাবে? পিসমণির আমলে রাস্তাঘাট ভেঙে চুরে তো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। ফলে সাধারণ মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে, কাটাক, আমরা হেলিকপ্টারের ফুটানি করব। হেলিকপ্টার ছাড়া এরা এখনো কিছু বোঝে না। আচ্ছা, যারা এই দলটাকে ভোট দেন তাদের কাছে প্রশ্ন থাকছে, আপনাদের জীবনে এই 15 বছরে কি পরিবর্তন এসেছে? হেলিকপ্টার কি জিনিস সামনে থেকে দেখার সুযোগ কোনোদিন পেয়েছেন? অথচ আপনাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে এই পিসি ভাইপো হেলিকপ্টারে কিন্তু মস্তি করে যাচ্ছেন। আর সেই জায়গা প্রকৃতিও আর নিতে পারছে না। তারাও বলছে যে বন্ধ করো এইসব জমিদারগিরি। বাংলার মানুষ কষ্টে আছে, তাদের কষ্টটা কতখানি সেটা বোঝো, যাও সড়ক পথে। আর সেই জন্যই বোধহয় হেলিকপ্টারে উঠতে পারছে না। প্রকৃতিও যখন এত বড় ইঙ্গিত দিচ্ছে, এত বড় নারী বিদ্বেষী জায়গা যখন এদের তৈরি হয়ে গেছে, তখন এই বাংলার মা বোনেদের কাছে কিন্তু দায়িত্ব এসে যাচ্ছে, গুরু দায়িত্ব এসে যাচ্ছে যে আপনারা নিজেদের সুরক্ষিত করুন, আপনারা আপনার বাংলা মায়ের সন্তানদের সুরক্ষিত করুন। নিজেদের ভোটটা নিজেরা দিন, সঠিক জায়গায় দিন, যাতে এই রাজ্যে পরিবর্তন হয়, যাতে এই রাজ্যে আর একটাও কোনো কসবা ল কলেজ কাণ্ড না হতে পারে, যাতে এই রাজ্যে আর একটাও কোনো আরজিকর কাণ্ড না হতে পারে, যাতে এই রাজ্যে একটাও কোনো হাঁসখালি বা কামদুনি কাণ্ড না হতে পারে। যদি কেউ করার সাহস পায়, তার এমন চরম শাস্তি হবে যে 5 জন ভাববে এসব করার আগে যে আমি যদি করি আমার কি হালটা হবে। নাকি এই সরকারের মতো সরকারকে রেখে দেবেন যেখানে যেখানে এগুলোকে লাভ অ্যাফেয়ার্স বলে, যেখানে এগুলোকে তুচ্ছ ঘটনা বলে সব কিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং মূল অপরাধীদের প্রোটেক্ট করা হবে। কেননা এই অপরাধীরা এদেরকে ভোটে জিতিয়ে ক্ষমতায় রেখে দেবে এবং এরা ক্ষমতা ভোগ করে এই রাজ্যের মায়েদের, দিদিদের, বোনেদের জীবনটা ঠিক এতখানি দুর্বিষহ জায়গায় পৌঁছে দেবে। সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে, আমাদের প্রত্যেককে নিতে হবে। আর তাই 26-এ এবার কিন্তু কোনো ভুল নয়। যে সুযোগ নির্বাচন কমিশন তৈরি করে দিচ্ছে, যে সুযোগ প্রশাসন তৈরি করে দিচ্ছে, তাতে কিন্তু বাংলার মানুষ জাগছে এবং আপনাদের প্রত্যেকটা ভোট ইম্পর্টেন্ট এই পরিবর্তনটাকে সত্যি সত্যি বাস্তবে পরিণত করার জন্য। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।